কাকতালীয় বলে আমরা জীবনে ঘটে যাওয়া কত কিছুকেই না স্রেফ বাতাসে ভাসিয়ে দিই। কিন্তু যদি এমন কিছুই কঠোর বাস্তব হিসেবে আমাদের সামনে ধরা দেয়, তবে সে কথা আশ্চর্য হওয়ার থেকেও অনেক বেশি বলেই আমাদের মনে হবে। আর সেটাই তো স্বাভাবিক। কেন বললাম এই কথা? সেই ব্যাপারে জানতে হলেই এই গল্পটি শুনতেই হবে। স্বপ্নকে যদি ব্যাখ্যা করতে হয়, তবে বিজ্ঞানের পরিভাষায় বলতে হয় যে মানুষের মন জেগে থাকা অবস্থায় যত কথা বলতে পারে না, ঘুমের মধ্যে তার চেয়েও বেশি কথা বলে। দিনের স্মৃতি, অদৃশ্য আশঙ্কা, অপ্রকাশিত ইচ্ছা আর অবচেতনের আগোছালো ছবি মিলেমিশে এমন সব কাহিনী তৈরি করে, যেগুলোর সঙ্গে বাস্তবের সম্পর্ক খুঁজে পাওয়া অনেক সময় বৃথা। তাই কোনো অদ্ভুত স্বপ্ন দেখলে আমি তাকে ভোরের কুয়াশার মতো মিলিয়ে যেতে দিই। কিন্তু সেই রাতে স্বপ্নটির কথা আজও ভুলতে পারিনি, কারণ সেই স্বপ্ন কেবল আমাকে ভয় দেখায়নি, আমাকে ডেকে নিয়ে গিয়েছিল এমন এক সত্যের কাছে যার অস্তিত্ব সম্পর্কে আমি কোনোদিন কল্পনাও করিনি। সেই ঘটনায় আমার বন্ধু ব্যোমকেশ যেভাবে রহস্যের সমাধান করেছিল, তা আজও আমার মনে এক অদ্ভুত প্রশান্তি নিয়ে আসে। ঘটনাগুলির পরে আমি বহুবার নিজেকে প্রশ্ন করেছি, মানুষ কি কখনো এমন কোনো সংকেত পায় যা তার নিজের মনের সৃষ্টি নয়? এমন কোনো অদৃশ্য আবেদন যা যুক্তির বাইরে থেকেও তাকে সত্যের দিকে ঠেলে দেয়? সেই প্রশ্নের উত্তর আজও আমার জানা নেই। তবে এটুকু জানি, যদি সেদিন স্বপ্ন না দেখতাম, তবে 25 বছরের পুরনো একটি হত্যাকাণ্ড হয়তো চিরকাল মানুষের ভিড়ের আড়ালেই চাপা পড়ে থাকত। সেদিন গভীর রাতে কলকাতায় প্রবল বর্ষণ হচ্ছিল। জানালার কাঁচে বৃষ্টির ফোঁটা একটানা আছড়ে পড়ছিল। দূরে কোথাও বজ্রপাতের আলো মাঝে মধ্যে ঘরটাকে মুহূর্তের জন্য আলোকিত করে আবার যেন অন্ধকারে ডুবিয়ে দিচ্ছিল। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই, কিন্তু হঠাৎই অনুভব করলাম আমি যেন আর নিজের বিছানায় নেই, দাঁড়িয়ে আছি এক বিস্তীর্ণ জনমানব শূন্য প্রান্তরে। চারিদিকে অন্ধকার, কেবল বিদ্যুতের ঝলকানিতে দূরে একটি প্রকাণ্ড বাড়ির অবয়ব স্পষ্ট হয়ে উঠছে। প্রথম দর্শনেই বুঝলাম ওটা কোনো সাধারণ বাড়ি নয়, বহু প্রজন্মের ইতিহাস বয়ে চলা এক প্রাচীন জমিদার বাড়ি। বিশাল প্রবেশদ্বার, দুপাশে ভগ্ন স্তম্ভ, শ্যাওলা ধরা দেওয়াল, জঙ্গলে ঢেকে যাওয়া বাগান, আর সেই সব কিছুর ওপর এমন এক নিস্তব্ধতা, যেন বহু বছর ধরে মানুষের পদচারণা সেখানে বন্ধ হয়ে গেছে। অথচ আশ্চর্যের বিষয়, বাড়িটিকে আমার একেবারেই অচেনা মনে হলো না। মনে হচ্ছিল যেন আমি বহুদিন আগে এখানে এসেছি, কিন্তু সেই স্মৃতি কোনো অজানা কারণে বিস্মৃতির অতলে ডুবে গিয়েছে। ঠিক তখনই আমার ডান দিকে হালকা শব্দ হলো। ফিরে দেখি একটি কৃষ্ণবর্ণ বিড়াল অন্ধকার থেকে বেরিয়ে এসে আমার সামনে দাঁড়িয়েছে। কালো বিড়াল আমি এর আগে অসংখ্য দেখেছি, কিন্তু এমনটি কখনো নয়। তার গায়ের রং এত গভীর কালো যে বিদ্যুতের আলো যেন তাকে স্পর্শ করতে পারছিল না। কেবল দুটি চোখ অস্বাভাবিক দীপ্তিতে জ্বলছিল। সেই চোখে কোনো হিংস্রতা ছিল না, কোনো বন্যতা ছিল না, বরং এমন এক বেদনা ছিল যা মানুষের চোখেও সচরাচর দেখা যায় না। বিড়ালটি আমার দিকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো এবং এগোতে শুরু করলো। কয়েক পা গিয়ে আবার ফিরে তাকালো। তার সেই দৃষ্টিতে এমন এক নীরব অনুরোধ ছিল যা উপেক্ষা করা আমার পক্ষেও অসম্ভব হয়ে উঠল। অদ্ভুতভাবে আমি তার পিছু নিলাম। তখন আমার মনে ভয় ছিল না, বরং মনে হচ্ছিল বহুদিনের কোনো অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে চলেছি। বাড়ির ভাঙা ফটক পেরিয়ে ভেতরে ঢুকতেই অনুভব করলাম
বাইরের ঝড় যেন এক মুহূর্তে থেমে গেছে। বাতাস ভারী, স্যাঁতস্যাঁতে এবং অদ্ভুত ঠান্ডা। দীর্ঘ বারান্দা ধরে হাঁটতে হাঁটতে আমার চোখে পড়ল দেওয়ালে ঝোলানো বিবর্ণ প্রতিকৃতি। পুরুষ, নারী, শিশু, অসংখ্য মুখ। বিদ্যুতের আলো যখনই ঘরের ভেতরে এসে পড়ছিল, মনে হচ্ছিল তারা যেন জীবন্ত হয়ে আমার দিকে তাকিয়ে আছে। করিডোরের শেষ প্রান্তে পৌঁছে বিড়ালটি তখন ডান দিকে মোড় নিল। সেখানে একটা ফাটা দেওয়ালের পাশে এমন সরু সিঁড়ি ছিল যা না দেখলে চোখেই পড়তো না। বিড়ালটি সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। আমিও তাকে অনুসরণ করলাম। যত নিচে নামছি, বাতাসে ততই এক ধরনের পুরনো বন্ধ ঘরের গন্ধ স্পষ্ট হয়ে উঠছে, যে গন্ধে ধুলো, আর্দ্রতা এবং সময় একাকার হয়ে থাকে। সিঁড়ির শেষে একটি ছোট পাথরের ঘর। জানালা নেই, আলো নেই, অথচ সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। ঘরের মাঝখানে মেঝের ওপর গাঢ় বাদামি রঙের একটি দাগ। কেন জানি না, প্রথম দর্শনেই মনে হলো সেটি বহু বছরের পুরনো রক্তের চিহ্ন। পাশে ছড়িয়ে রয়েছে কিছু ছিন্ন ভিন্ন কাগজ, একটি মরিচে ধরা লোহার ভারী চাবি, আর একটি ভাঙা রূপোর লকেট। লকেটটিতে ঢাকনা খোলা, কিন্তু ভেতরে কোনো ছবি নেই, যেন ইচ্ছে করে কেউ ছবিটি তুলে নিয়ে গেছে। ঘরের এক কোণে ভাঙা কাঠের আলমারি কাত হয়ে পড়ে আছে। দরজাটি জোর করে ভাঙা হয়েছে সেটা স্পষ্ট বোঝা যায়। আমার মনে হলো এখানে কোনো এক সময়ে কেউ মরিয়া হয়ে কিছু খুঁজেছিল। কি খুঁজেছিল, কেন খুঁজেছিল, তার কোনো উত্তর তখন আমার জানা ছিল না। আমি চারিদিকে তাকিয়ে সবকিছু বোঝার চেষ্টা করছি। এমন সময় কৃষ্ণবর্ণ বিড়ালটি ধীরে ধীরে আমার সামনে এসে বসল। তারপর একবার আমার দিকে, একবার সেই রক্তের দাগটির দিকে তাকালো। মুহূর্তের জন্য চারিদিকের বাতাস যেন আরো ভারী হয়ে উঠল। বিড়ালটি মুখ খুলে ডাকলো, কিন্তু সেই ডাক ছিল না সাধারণ বিড়ালের ডাক। আমি যেন স্পষ্ট মানুষের কণ্ঠস্বর শুনতে পেলাম। সত্যকে বিশ্বাস করুন, প্রকৃত হত্যাকারী এখনো মানুষের ভিড়ের আড়ালে লুকিয়ে আছে। সত্যকে খুঁজে বের করুন, নয়তো নয়তো আমিও যে মুক্ত হতে পারবো না। বলতে পারেন, ও কতদিন এমন এক জায়গায় আটকে থাকবো। আমাদের প্রজাতির স্বভাব অনুসারে আমারও তো ঘুরে বেড়াতে ইচ্ছে করে, কিন্তু সেই সুযোগ যে আমার নেই। আমি যেন এক ভুলে যাওয়া স্মৃতির ভিড়ে আজও আটকে আছি। আমায় মুক্ত করুন, আমায় মুক্ত করুন, আমায় আমায় মুক্ত করুন। আমার সমস্ত শরীর শীতল হয়ে গেল। আমি পিছিয়ে আসতে গিয়ে অনুভব করলাম ঘরের চারপাশে যেন অসংখ্য ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তাদের মুখ দেখা যাচ্ছে না, কিন্তু প্রত্যেকেই নিঃশব্দে আমার দিকে তাকিয়ে। তাদের মধ্যে একজন অন্যদের থেকে আলাদা। সে ধীরে ধীরে এগিয়ে এলো। তার মুখটি অন্ধকারে ঢাকা, কিন্তু ঠোঁটের কোণে একটি নিষ্ঠুর হাসি স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি প্রাণপণে তার মুখ দেখার চেষ্টা করলাম। ঠিক সেই মুহূর্তেই এক প্রবল বজ্রপাতের শব্দে আমার ঘুম ভেঙে গেল। আমি বিছানায় উঠে বসলাম। বুক যেন পাঁজর ভেঙে বেরিয়ে আসবে। কপাল ঘামে ভিজে গিয়েছে। কিছুক্ষণ বুঝতে পারছিলাম না আমি কোথায়। জানালার বাইরে সত্যি বৃষ্টি হচ্ছে। ঘরের ঘড়িতে তখন ভোর 5টা। এক গ্লাস জল খেয়ে জানালার পাশে দাঁড়ালাম। অথচ আশ্চর্যের বিষয়, স্বপ্নের একটি দৃশ্য ঝাপসা হয়ে যায়নি। আমি চোখ বন্ধ করলেই সেই সিঁড়ি, সেই ঘর, সেই রক্তের দাগ, সেই ভাঙা লকেট সবকিছুই স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। এমনকি বাড়ির ভেতরের পথঘাট পর্যন্ত যেন মনের মধ্যে অঙ্কিত হয়ে গিয়েছে। ব্যোমকেশ সাধারণত সকাল 7টার মধ্যে ব্রেকফাস্ট সেরে সংবাদপত্র নিয়ে বসে।
সেদিনও তার ব্যতিক্রম হলো না। আমি যখন ড্রয়িং রুমে পৌঁছলাম, সে চায়ের কাপ হাতে সংবাদপত্র পড়ছে। সত্যবতী টেবিলে টোস্ট, মাখন আর সেদ্ধ ডিম সাজিয়ে রেখেছে। আমার মুখের দিকে একবার তাকিয়েই ব্যোমকেশ কাগজ নামিয়ে বলল, তোমার চেহারা দেখে মনে হচ্ছে রাতে নিশ্চয়ই কোনো যুদ্ধ করে এসেছো। আমি গম্ভীর স্বরে বললাম, যুদ্ধ নয়, তার চেয়েও অদ্ভুত কিছু ঘটেছে। তাহলে বসো, ব্রেকফাস্ট করতে করতে শোনা যাক। আমি এক নিঃশ্বাসে পুরো স্বপ্নের ঘটনাটা বললাম, কোথাও থামলাম না, কিছু বাদও দিলাম না। ব্যোমকেশ প্রথমে মন দিয়ে শুনলেও শেষে হালকা হেসে বলল, স্বপ্ন নিয়ে তদন্ত করতে বলছো অজিত? আমি প্রতিবাদ করলাম না। টেবিল থেকে একটি কাগজ টেনে নিয়ে বললাম, আমি যদি এখনই বাড়িটার নকশা এঁকে দিই। এঁকে দাও। আমি আঁকতে শুরু করলাম। প্রধান ফটক, লম্বা বারান্দা, ডান দিকের করিডোরের ভাঙা দেওয়াল, গোপন সিঁড়ি, নিচের পাথরের ঘর, সব একে একে কাগজে ফুটে উঠতে লাগলো। আশ্চর্যের বিষয়ে কোথাও আমাকে ভাবতেও হলো না, যেন কেউ আমার হাত ধরে আঁকিয়ে নিচ্ছে। ব্যোমকেশ ধীরে ধীরে কাগজটা নিজের দিকে টেনে নিল। তার ঠোঁটের হাসি মিলিয়ে গেছে। সে অনেকক্ষণ কোনো কথা বলল না। তারপর খুব শান্ত স্বরে বলল, অজিত, তুমি নিশ্চিত এই বাড়ি আগে কোথাও দেখোনি? হয়তো গল্পের প্লট নিয়ে ভাবতে গিয়ে তোমার মনে এমন কোনো বাড়ির কথা কল্পনা এসে থাকবে, সেটাই পরে স্বপ্নে দেখেছো। আমি দীর্ঘভাবে মাথা নাড়লাম। সত্যবতী এবার কাগজটা হাতে নিয়ে অনেকক্ষণ দেখল, তারপর বলল, এত নিখুঁতভাবে কল্পনা করা সহজ নয়। ব্যোমকেশ জানালার বাইরে তাকিয়ে যেন নিজের মনেই বলল, মানুষের অবচেতন মন বিস্ময়কর, কিন্তু কখনো কখনো এমন কিছু ঘটে যার ব্যাখ্যা অবচেতন দিয়েও হয় না। ঠিক সেই সময় দরজায় কলিং বেল বেজে উঠল। আমি দরজা খুলতেই দেখলাম 70-এর কাছাকাছি বয়সের এক বৃদ্ধ ভদ্রলোক দাঁড়িয়ে আছে। ভেজা ছাতা হাতে, ধুলো মাখা চামড়ার ব্যাগ কাঁধে, মুখে গভীর উদ্বেগের ছাপ। আমাকে দেখেই তিনি বিনীত কণ্ঠে বললেন, মাফ করবেন, এটা কি ওই ব্যোমকেশ বাবুর বাড়ি? আমি অনেক দূর থেকে এসেছি। আসলে আমার এমন একটা ঘটনার কথা বলার আছে যার সঙ্গে একটা কালো বিড়ালের সম্পর্ক রয়েছে। দরজার সামনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ ভদ্রলোকের মুখখানি আজও আমার স্মৃতিতে অবিকল অঙ্কিত হয়ে আছে। ব্যোমকেশের কাছে কত বিচিত্র মানুষ যে এসেছে তার কোনো হিসেব নেই। কেউ চুরি যাওয়া অলংকারের সন্ধানে, কেউ পারিবারিক বিবাদের নিষ্পত্তির আশায়, কেউ আবার এমন অপরাধের কিনারা করতে যার জট খুলতে পুলিশেরও নাভিশ্বাস উঠেছে। কিন্তু সেই মানুষটির মধ্যে প্রথম দর্শনেই এমন একটি বৈশিষ্ট্য চোখে পড়েছিল যা অন্য কারোর মধ্যে দেখিনি। তাঁর মুখে ক্লান্তির রেখা ছিল, কিন্তু তা কেবল বার্ধক্যের ক্লান্তি নয়, যেন বহু বছরের এক অদৃশ্য বোঝা বয়ে চলা মানুষের অবসাদ। চোখের গভীরে এমন এক চাপা আতঙ্ক এবং অপরাধবোধের ছায়া ছিল যা কোনো অভিনয়ে সৃষ্টি করা সম্ভব নয়। মনে হচ্ছিল তিনি নিজের ইচ্ছায় আসেননি, বরং বহুদিন ধরে হৃদয়ের মাঝে চেপে রাখা কোনো গোপন দায়িত্ব অবশেষে তাকে আমাদের দরজায় এনে দাঁড় করিয়েছে। বাইরে তখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে। তাঁর ধুতির নিচের অংশ কাদা মেখে ভারী হয়ে উঠেছে। কাঁধে পুরনো চাদর ভিজে গিয়ে শরীরের সঙ্গে লেপ্টে রয়েছে। হাতে ধরা চামড়ার ব্যাগটির রং বহু ব্যবহারে বিবর্ণ হয়ে গেছে। অথচ আশ্চর্যের বিষয়, তাঁর দৃষ্টিতে কোনো অস্থিরতা ছিল না, বরং এমন এক দৃঢ়তা ছিল যেন তিনি আজ একটি সিদ্ধান্ত নিয়েই এসেছেন। আমি তাকে ভেতরে নিয়ে এলাম। ব্যোমকেশ ইতিমধ্যেই সংবাদপত্র ভাঁজ করে টেবিলের একপাশে সরিয়ে রেখেছে। সত্যবতী স্বভাবসুলভ সৌজন্যে ভদ্রলোককে বসতে বলে গরম চায়ের একটি কাপ এনে তাঁর সামনে রাখল। ভদ্রলোক দুহাতে কাপটি তুলে নিয়ে অনেকক্ষণ নীরবে বসে রইলেন। মনে হচ্ছিল কোথা থেকে শুরু করবেন সেই কথাগুলোই যেন তিনি মনে মনে গুছিয়ে নিচ্ছেন। ঘরের মধ্যে এমন এক নীরবতা নেমে এসেছিল যে জানালার কাছে বৃষ্টির ফোঁটা পড়ার শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল।
ব্যোমকেশ সেই নীরবতা ভাঙল। তার গলায় কোনো কৌতূহলে তাড়াহুড়ো ছিল না, বরং ছিল স্বাভাবিক স্থিরতা। সে শান্ত স্বরে বলল, আপনি ধীরে ধীরে বলুন, তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই। আগে আপনার পরিচয় দিন। ভদ্রলোক চায়ের কাপে শেষবারের মতো চুমুক দিয়ে কাপটি টেবিলের ওপর নামিয়ে রাখলেন। তারপর ধীর স্বরে বললেন, নমস্কার। আগে আমার নাম নৃপেন্দ্রনাথ মুখোপাধ্যায়। আমি পূর্ব বর্ধমান জেলার শিবপুর গ্রাম থেকে আসছি। আমার বয়স এখন 72 বছর। একসময় আমাদের গ্রামের বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলাম আমি, তবে এখন অবসর নিয়েছি। তাঁর গলায় শিক্ষিত মানুষের সংযম ছিল, কিন্তু কথার ভেতরে কোথাও যেন দীর্ঘদিনের চাপা উদ্বেগের কাঁপন লুকিয়েছিল। আমি তাঁর পরিচয় শুনছিলাম বটে, কিন্তু আমার মন অন্যত্র। রাতের সেই স্বপ্নের প্রতিটি দৃশ্য তখনও আমার চোখের সামনে ভাসছে। বিশেষ করে কালো বিড়ালটির কথা যেন মনের মধ্যে অদ্ভুতভাবে ঘুরপাক খাচ্ছিল। সম্ভবত ব্যোমকেশও আমার মুখের ভাব লক্ষ্য করেছিল। সে সেই ভদ্রলোকের দিকে তাকিয়ে বলল, আপনি একটু আগে বলছিলেন একটি কালো বিড়ালের সঙ্গে আপনার ঘটনার সম্পর্ক রয়েছে। ব্যাপারটা ঠিক কি? নৃপেন্দ্রবাবু দীর্ঘশ্বাস ফেলে কিছুক্ষণ চুপ রইলেন। তারপর বললেন, আগে সম্পর্ক আছে বললে কম বলা হয়। আমাদের গ্রামে গত 25 বছর ধরে একটা বিশ্বাস বংশ পরম্পরায় চলে আসছে। আমাদের যে ওই রায়চৌধুরীদের পুরনো জমিদার বাড়িতে একটা কৃষ্ণ মার্জার ঘুরে বেড়ায়। এই গ্রামের অধিকাংশ মানুষ মনে করে তাকে দেখা নাকি অমঙ্গলের লক্ষণ। তাই সূর্য ডোবার পরে কেউ আর ওই বাড়ির ধারে কাছে যায় না। অনেকে শপথ করে বলেছে তারা বিড়ালটাকে নিজের চোখেই নাকি দেখেছে। কেউ বলেছে সে অন্ধকারের মধ্যে মানুষের মতো স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। আবার কেউ কেউ বলেছে তার চোখের দিকে একবার তাকালে মনে হয় সে যেন কোনো কথা বলতে চাইছে। কথাগুলো শুনে আমার শরীরের ভেতর যেন হালকা শীতল স্রোত বয়ে গেল। আর নিজেকে সংযত রাখতে পারলাম না। আমি হঠাৎ প্রশ্ন করে বসলাম, বাড়িটার সামনে কি ভাঙা সিংহদ্বার আছে? প্রশ্নটি শুনে নৃপেন্দ্রবাবু বিস্ময়ে আমার দিকে তাকিয়ে রইলেন। কয়েক মুহূর্ত পরে ধীরে ধীরে বললেন, আগে হ্যাঁ, তা আছে। আমি আরেকটি প্রশ্ন করলাম, ডান দিকে লম্বা বারান্দা? তিনি এবার মাথা নাড়লেন। ভেতরে একটি ভাঙা দেওয়ালের পাশে গোপন সিঁড়ি? এবার তিনি প্রায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তাঁর মুখের সমস্ত রক্ত যেন এক মুহূর্তে সরে গেছে। কাঁপা গলায় বললেন, আপনি আপনি কি আগে সেখানে গিয়েছেন? আমি শান্তভাবে মাথা নেড়ে বললাম, না, কোনোদিনই যায়নি। তিনি আরো বিস্মিত হয়ে বললেন, আগে তাহলে মানে এত কিছু জানলেন কিভাবে? ব্যোমকেশ এবার আমার দিকে একবার তাকিয়ে মৃদু স্বরে বলল, অজিত গতরাতে একটি স্বপ্ন দেখেছে। সেই স্বপ্নে সে ওই বাড়ির প্রতিটি অংশ ঘুরে দেখেছে। এই একটি বাক্য যেন বৃদ্ধের সমস্ত স্থিরতা ভেঙে দিল। তিনি দুহাত জোর করে নিজের অজান্তেই কি যেন বিড়বিড় করে বললেন। তারপর অত্যন্ত নিচু স্বরে উচ্চারণ করলেন, হ্যাঁ, তাহলে তাহলে সময় এসে গিয়েছে। তাঁর সেই কথাটি শুনে ঘরের বাতাস যেন আরো ভারী হয়ে উঠল। বাইরে বৃষ্টি পড়ছে, কিন্তু ঘরের ভেতরে এমন এক চাপা উত্তেজনা তৈরি হলো যে কেউ কিছুক্ষণ কোনো কথাই বলল না। ব্যোমকেশ সামান্য সামনের দিকে ঝুঁকে শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করল, কোন সময়? নৃপেন্দ্রবাবু ধীরে ধীরে উত্তর দিলেন, আগে যে সত্য এতদিন চাপা ছিল তা বোধহয় আর চাপা থাকবে না। সেদিন নৃপেন্দ্রনাথ চলে যাওয়ার পর আমাদের বাড়িতে আর বিশেষ কোনো সতর্কবার্তা হয়নি, কিন্তু নীরবতারও যে নিজস্ব ভাষা আছে তা আমি বহুদিন ব্যোমকেশের সঙ্গে থাকতে থাকতে শিখেছিলাম।
সে যখন কোনো রহস্যকে সত্যিই গুরুত্ব দিত, তখন অকারণ আলোচনা করত না, বরং সমস্ত তথ্য নিজের মনের মধ্যে একত্রিত করে তাদের স্বাভাবিক সম্পর্ক খুঁজে বের করবার চেষ্টা করত। দুপুরের খাবারের পরে আমি দেখলাম সে ড্রয়িং রুমের বড় টেবিলের ওপর নৃপেন্দ্রবাবু রেখে যাওয়া জমিদার বাড়ির নকশাটি মিলে রেখেছে। তার পাশে আমার আঁকা নকশাটিও রাখা। আমি এগিয়ে গিয়ে দুটি কাগজ পাশাপাশি রাখতেই শরীরের মধ্যে যেন অদ্ভুত একটা শিহরণ জেগে উঠল। দুটি নকশার মধ্যে পার্থক্য বলতে গেলে নেই। প্রধান ফটক, দীর্ঘ বারান্দা, ডান দিকের করিডোর, ভাঙা দেওয়াল, তার পাশের সরু সিঁড়ি, নিচের পাথরের ঘর, প্রতিটি রেখা, প্রতিটি বাঁক যেন এক অদৃশ্য হাত দিয়ে একইভাবে আঁকা হয়েছে। অথচ আমি জীবনে সেই বাড়ি দেখিনি। ব্যোমকেশ অনেকক্ষণ ধরে নকশা দুটি তুলনা করে অবশেষে বলল, এখানে অলৌকিক কিছু আছে বলে আমি মনে করি না অজিত, কিন্তু এমন কিছু অবশ্যই আছে যার ব্যাখ্যা আমাদের কাছে এখনো অজানা। মানুষের মস্তিষ্ক কখনো কখনো এমন তথ্য গ্রহণ করে যার উৎস সে নিজেই জানে না। প্রশ্ন হচ্ছে, এই তথ্য তোমার কাছে এলো কোথা থেকে? আমি উত্তর দিতে পারলাম না। সত্যি বলতে কি, নিজের কাছেও প্রশ্নটির উত্তর ছিল না। কেবল মনে হচ্ছিল সেই কৃষ্ণবর্ণ বিড়ালের দুটি চোখ যেন এখনো আমার দিকে তাকিয়ে আছে। দুদিন পরে আমরা শিবপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। ভোরের ট্রেনে বর্ধমান পর্যন্ত এসে সেখান থেকে মোটর গাড়িতে গ্রামের রাস্তা ধরলাম। শহরের কোলাহল যত পিছনে পড়ে রইল, চারপাশের দৃশ্য ততই বদলাতে লাগলো। সবুজ ধানের ক্ষেত, তাল গাছের সারি, দূরে লাল মাটির পথ, মাঝে মাঝে ছোট ছোট খাল, সব মিলিয়ে এমন এক শান্ত পরিবেশ যেখানে দাঁড়িয়ে কাণ্ডের কথা কল্পনা করাও কঠিন। কিন্তু গ্রামের প্রবেশ মুখে পৌঁছতেই যেন সেই শান্তির আবরণে সূক্ষ্ম একটা ফাটল দেখতে পেলাম। চায়ের দোকানে বসে থাকা কয়েকজন বৃদ্ধ আমাদের গাড়ির দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে রইলেন। নৃপেন্দ্রবাবু তাঁদের সঙ্গে দু একটি কথা বলতেই তাঁরা ব্যোমকেশের দিকে এমন ভাবে তাকালেন যেন বহু প্রতীক্ষিত কোনো মানুষ এসে পৌঁছেছে। গ্রামের মানুষ সাধারণত নতুন মুখকে সহজে গ্রহণ করে না, অথচ এখানে কৌতূহলের সঙ্গে একটি অদ্ভুত আশাও যেন মিশেছিল। আমরা প্রথমে নৃপেন্দ্রবাবুর বাড়িতে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। বাড়িটি ছিল একতলা, পুরনো হলেও অত্যন্ত পরিচ্ছন্ন। দেওয়ালে সারি সারি বইয়ের তাক দেখে বোঝা গেল শিক্ষক মানুষটি এখনো পড়াশোনার অভ্যাস ছাড়েননি, কিন্তু তাঁর চোখের নিচের কালি আর মুখের উদ্বেগের রেখা বলছিল গত কয়েকদিন তিনি নিশ্চিন্তে ঘুমোতে পারেননি। বিকেলের দিকে আমরা জমিদার বাড়ির দিকে রওনা দিলাম। গ্রামের শেষ প্রান্তে পৌঁছতেই রাস্তা ক্রমশ শুরু হয়ে এলো। দুপাশে বিশাল বট, অশ্বত্থ আর কাঁঠাল গাছের জঙ্গল সূর্যের আলোকে প্রায় ঢেকে দিয়েছে। কিছু দূর এগিয়ে হঠাৎ আমার চোখের সামনে সেই দৃশ্যটি ভেসে উঠল, যা কয়েক রাত আগে স্বপ্নে দেখেছিলাম। ভাঙা সিংহদ্বার, তার দুপাশে শ্যাওলা ধরা স্তম্ভ, মরিচা পড়া লোহার ফটক আধ খোলা অবস্থায় ঝুলছে। মুহূর্তের জন্য আমার মনে হলো আমি যেন এই পথ দিয়ে আগে একবার হেঁটে গিয়েছি। শরীরের সমস্ত লোম খাড়া হয়ে উঠল। আমি অনিচ্ছাকৃতভাবে থেমে গেলাম। ব্যোমকেশ আমার মুখের দিকে তাকিয়ে বলল, কি হলো? আমি আস্তে আস্তে বললাম, একটুও ভুল হয়নি, ঠিক এই জায়গাটাই আমি দেখেছিলাম। ব্যোমকেশ কিছু না বলে চারিদিকে একবার চোখ বুলিয়ে নিল, তারপর শান্তভাবে বলল, ভয় পেও না, মনে রেখো, সত্য কখনো অলৌকিক হয় না। অলৌকিক মনে হয় কেবল তখনই যখন সত্যকে আমরা এখনো জানি না। বাড়ির ভেতরে পা রাখতেই আমার মনে হলো স্বপ্ন যেন আবার বাস্তব হয়ে উঠেছে। দীর্ঘ বারান্দা, ভাঙা জানালা, ছাদের কোণে ঝুলে থাকা বাদুর, শ্যাওলা ধরা মেঝে, সবকিছুই অবিকল একই। এমনকি বাতাসের সেই গন্ধও যেন সেই রাতের মতোই স্যাঁতস্যাঁতে। আমি পথ না দেখিয়েও
সোজা ডান দিকের করিডোরের দিকে এগিয়ে গেলাম। নৃপেন্দ্রবাবু বিস্ময়ে বললেন, ওকে, আপনি তো যেমন ভাবে চলছেন যেন বাড়িটা চেনেন। আমি কোনো উত্তর দিলাম না। আমার নিজেরই মনে হচ্ছিল যেন অদৃশ্য কেউ আমাকে পথ দেখিয়ে নিয়ে চলেছে। করিডোরের শেষ প্রান্তে এসে আমি থামলাম। সামনে ভাঙা দেওয়াল, তার বাঁ দিকে অল্প কয়েকটা ইট সরিয়ে রাখা। আমি নিচু হয়ে হাত বাড়াতেই আগাছার আড়ালে লুকিয়ে থাকা সরু সিঁড়ির মুখটা স্পষ্ট হয়ে উঠল। ব্যোমকেশ টর্চ জ্বালিয়ে সিঁড়ির দিকে তাকালো। ধুলোর স্তর পুরু হলেও কয়েকটি জায়গায় অদ্ভুতভাবে মাটি চাপা পড়ে আছে। সে হাঁটু গেড়ে বসে ভালো করে দেখল, তারপর শান্ত গলায় বলল, এই পথে সম্প্রতি কেউ এসেছে। আমি বিস্মিত হয়ে বললাম, সম্প্রতি? কিন্তু গ্রামে তো কেউ এখানে আসে না। ব্যোমকেশ মৃদু হাসল। গ্রামের মানুষ যা বিশ্বাস করে তা সবসময় সত্য হয় না। দেখো, ধুলোর উপরিভাগে পুরনো আস্তরণ রয়েছে, কিন্তু তার নিচের স্তর কয়েক জায়গায় নরম। অন্তত গত 1 মাসের মধ্যে কেউ এখানে নেমেছে। সে টর্চের আলো আরো নিচে ফেলতেই সিঁড়ির ধাপে ছোট ছোট আঁচড়ের দাগ চোখে পড়ল। আমি প্রথমে গুরুত্ব দিইনি। কথাটি শুনেই আমার মনে সেই কালো বিড়ালের কথা ফিরে এলো। নৃপেন্দ্রবাবু যেন অস্বস্তিতে কেঁপে উঠলেন। আমরা ধীরে ধীরে নিচে নামতে শুরু করলাম। সিঁড়ির প্রতিটি ধাপ যেন বহু বছরের ইতিহাস বয়ে নিয়ে চলেছে। নিচে পৌঁছে যে পাথরের ঘরটি চোখে পড়ল, তা দেখে আমার শ্বাস যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। ঠিক এই ঘরই আমি স্বপ্নে দেখেছিলাম। টর্চের আলো চারিদিকে ঘুরতেই ঘরের প্রতিটি কোণ স্পষ্ট হয়ে উঠল। মেঝের মাঝখানে এখনো গাঢ় বাদামি রঙের একটি দাগ। সময় তার রং ফিকে করে দিয়েছে, কিন্তু সম্পূর্ণ মুছে দিতে পারেনি। ভাঙা কাঠের আলমারি এখনো কাত হয়ে পড়ে আছে। দেওয়ালের কোণে মাকড়সার জাল, আর ঠিক যেখানে স্বপ্নে আমি ভাঙা লকেটটি দেখেছিলাম, সেখানেই পড়ে আছে একটি মরিচে ধরা ধাতব টুকরো। আমি এগিয়ে গিয়ে সেটি হাতে তুলতেই বুঝলাম ওটি লকেট নয়, লকেটের ভাঙা কপাটের অংশ মাত্র। ব্যোমকেশ আমার হাত থেকে টুকরোটি নিয়ে অনেকক্ষণ পরীক্ষা করল। তারপর আলতো করে মেঝের দিকে টর্চ ফেলতেই হঠাৎ তার চোখ স্থির হয়ে গেল। সে নিচু হয়ে আঙুল দিয়ে ধুলো সরালো। ধুলোর নিচে একটি ক্ষুদ্র বস্তু ঝিলিক দিয়ে উঠল। সে সেটি তুলে নিয়ে আমার হাতে দিল। দেখলাম একটি কালো লোম, সাধারণ বিড়ালের লোমের চেয়ে একটু লম্বা, কিন্তু নিঃসন্দেহে কোনো মার্জারের। নৃপেন্দ্রবাবু কাঁপা গলায় বললেন, তাহলে তাহলে সে এখনো এখানে আসে? ব্যোমকেশ মাথা নাড়ল না, অস্বীকারও করল না, কেবল বলল, যে প্রাণী আসুক সে একা আসে না, কারণ এই ঘরের ধুলোয় মানুষের জুতোর ছাপও রয়েছে। অর্থাৎ কেউ এখনো এই জায়গায় নিয়মিত আসছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? ঠিক সেই মুহূর্তে ওপরে কোথাও ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ হলো। নিস্তব্ধ শব্দটি এমনভাবে প্রতিধ্বনিত হলো যে আমরা তিনজনেই চমকে উঠলাম। আমি টর্চের আলোটা সিঁড়ির মুখে ফেলতেই স্পষ্ট দেখলাম একজোড়া সবুজাভ চোখ অন্ধকারে এক মুহূর্তের জন্য জ্বলে উঠল। তারপর বিদ্যুতের গতিতে একটি কৃষ্ণবর্ণ ছায়া সরে গেল। আমি অনিচ্ছাকৃতভাবে বলে উঠলাম, বিড়াল। কিন্তু ব্যোমকেশ সঙ্গে সঙ্গে সিঁড়ির দিকে ছুটল না, বরং স্থির হয়ে কয়েক সেকেন্ড কান পেতে রইল। তারপর ধীর স্বরে বলল, না অজিত, শুধু বেড়াল নয়, এই বাড়িতে আমাদের ছাড়া আর একজন মানুষও আছে। ব্যোমকেশের মুখে শেষ কথাটি শোনার পর আমার বুকের মধ্যে যেন অকারণে ধুকপুকানি বেড়ে গেল। এতক্ষণ পর্যন্ত আমি নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম যে এই বাড়ির সমস্ত রহস্যের মূলে রয়েছে বহু বছরের পুরনো একটি হত্যাকাণ্ড, একটি পরিত্যক্ত অট্টালিকা এবং মানুষের কুসংস্কার। কিন্তু সেই মুহূর্তে হঠাৎ উপলব্ধি করলাম
রহস্যটি কেবল অতীতের মধ্যে সীমাবদ্ধ নয়, তার একটি জীবন্ত অংশ এখনো এই বাড়ির কোথাও শ্বাস নিচ্ছে। সিঁড়ির মুখে অদৃশ্য হয়ে যাওয়া কৃষ্ণবর্ণ ছায়াটি হয়তো সত্যি একটি বিড়াল ছিল, কিন্তু তার ঠিক আগে যে ভারী পদশব্দ আমরা শুনলাম সেটা তো কোনো প্রাণীর হতে পারে না। ব্যোমকেশ টর্চের আলো নিভিয়ে ফেলল। ঘরটি আবার প্রায় সম্পূর্ণ অন্ধকারে ডুবে গেল। কেবল সিঁড়ির মুখ দিয়ে অল্প আলো নেমে আসছিল। সে নিচু স্বরে বলল, কেউ যদি সত্যিই আমাদের উপস্থিতি টের পেয়ে থাকে, তাহলে এই মুহূর্তে তাকে ধাওয়া করার কোনো অর্থ নেই। সে পথ চেনে, আমরা চিনি না। বরং সে কি ফেলে গেছে সেটাই দেখা দরকার। আমি জানতাম এই ব্যোমকেশের স্বভাব। উত্তেজনার মুহূর্তেও সে কখনো আবেগকে যুক্তির ওপর প্রাধান্য দেয় না। অনেক সময় অপরাধীকে তাড়া করার চেয়ে অপরাধী রেখে যাওয়া ক্ষুদ্রতম চিহ্ন তার কাছে বেশি মূল্যবান হয়ে ওঠে। নৃপেন্দ্রনাথবাবু এখনো অস্থিরভাবে সিঁড়ির দিকে তাকিয়েছিলেন। তাঁর মুখে এমন এক আতঙ্কের ছাপ ফুটে উঠেছিল, যেন বহুদিনের কোনো দুঃস্বপ্ন আবার বাস্তবে ফিরে এসেছে। তিনি ফিসফিস করে বললেন, আমি বলেছিলাম না যে ও বাড়িটা এখনো খালি নয়? খালি নয়, সেটা এখন আমিও মানছি। তবে সেখানে ভূত নয়, রক্ত মাংসের মানুষই আছে। আর মানুষ থাকলেই তার উদ্দেশ্যও থাকে। আমরা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠলাম। করিডোরে উঠে চারিদিকে টর্চের আলো ফেলতেই বুঝলাম কয়েক মুহূর্ত আগেই কেউ এখান দিয়ে দ্রুত চলে গেছে। ধুলোর ওপর স্পষ্ট পায়ের ছাপ পড়েছে। ছাপগুলি খুব গভীর নয়, কিন্তু নিয়মিত। ব্যোমকেশ হাঁটু গেড়ে বসে সেগুলো পরীক্ষা করতে লাগলো। সে হাতের আঙুল দিয়ে ধুলো ছুঁয়ে দেখল, তারপর মেঝের ওপর আঙুল বুলিয়ে সামান্য গন্ধ শুকল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ধুলোতেও আবার গন্ধ থাকে নাকি? সে হেসে বলল, ধুলোতে নয়, ধুলোর সঙ্গে মিশে থাকা জিনিসে থাকে। দেখছো না, এখানে সরিষার তেলের হালকা গন্ধ। গ্রামের অধিকাংশ মানুষ এখনো চামড়ার জুতোর বদলে রাবারের চটি পরে, কিন্তু এই গন্ধ চামড়া পালিশ করার তেলের। অর্থাৎ লোকটি জুতো পরেই এসেছে। আমি পায়ের ছাপগুলোর দিকে তাকিয়ে দেখলাম। সত্যি সেগুলি বেশ পরিষ্কার। তবে একটি অদ্ভুত বিষয় চোখে পড়ল। ডান পায়ের ছাপ বাম পায়ের তুলনায় সামান্য গভীর। ব্যোমকেশও সেটা লক্ষ্য করেছিল। সে বলল, লোকটির ডান পায়ে হয়তো পুরনো আঘাত আছে, অথবা সে সামান্য ঘুরিয়ে হাঁটে। এই ধরনের অভ্যাস মানুষ সহজে বদলাতে পারে না। মনে রেখো, অপরাধী যত বুদ্ধিমানই হোক না কেন, নিজের শরীরের স্বভাব লুকিয়ে রাখতে পারে না। আমি বিস্ময়ে তার দিকে তাকিয়ে রইলাম। একটি সাধারণ পদচিহ্ন থেকেও সে যে এত তথ্য বের করে আনতে পারে তা বহুবার দেখেছি। তবু প্রতিবারেই নতুন করে বিস্মিত হতে হয়। করিডোরের শেষ প্রান্তে পৌঁছে দেখি একটি জানালার কাঠ ভাঙা। বাইরে ঝোপঝাড়ের মধ্যে সরু একটা পথ চলে গেছে বাড়ির পেছনের দিকে। সেই পথটি প্রথম দর্শনে চোখে পড়ার মতো নয়। আগাছা আর বন লতায় প্রায় ঢেকে রয়েছে, কিন্তু ভালো করে লক্ষ্য করতেই দেখা গেল কিছু ডালপালা সম্প্রতি ভাঙা হয়েছে। ব্যোমকেশ জানালার নিচের মাটিতে আলো ফেলতেই একটা আধ পোড়া সিগারেটের টুকরো দেখতে পেল। সে সেটি কাগজে মুড়ে নিজের পকেটে রেখে দিল। আমি বললাম, এতে কি বোঝা গেল? সে উত্তর দিল, অনেক কিছু। গ্রামের সাধারণ মানুষ এখনো বেড়ি বেশি খায়, সিগারেট খায়ও বটে, কিন্তু এই ব্র্যান্ডটি শহরে বেশি বিক্রি হয়। অর্থাৎ আমাদের অদৃশ্য দর্শক হয় শহর থেকে এসেছে, নয়তো নিয়মিত শহরে যাতায়াত করে। আর সে এখানে দাঁড়িয়ে ধূমপান করার মতো নিশ্চিন্ত ছিল। অর্থাৎ বাড়িটা তার কাছে নতুন নয়। কিন্তু এই গ্রামে তো আমরা এমন কাউকে চিনি না। ব্যোমকেশ মৃদু হেসে বলল, আপনারা হয়তো চেনেন, কিন্তু অন্য পরিচয়। সন্ধ্যা ঘনিয়ে আসছিল। আমরা নৃপেন্দ্রনাথ বাবুর বাড়িতে ফিরে এলাম। গ্রামের মধ্যে আমাদের আগমনের খবর ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে।
খানিক পর থেকেই একে একে কয়েকজন প্রবীণ মানুষ দেখা করতে এলেন। কেউ বললেন হত্যার রাতের পরে তিনি নাকি জমিদার বাড়ির ছাদে আলো জ্বলতে দেখেছেন। কেউ বললেন গভীর রাতে কালো বিড়ালটি মানুষের মতো ধীরে ধীরে বারান্দা দিয়ে হাঁটত। কেউ আবার দীর্ঘ স্বরে দাবি করলেন সেই বিড়ালটির চোখ নাকি অন্ধকারে আগুনের মতো জ্বলত। ব্যোমকেশ সবার কথা মন দিয়ে শুনল, কিন্তু একটিও মন্তব্য করল না। সবাই চলে যাওয়ার পরে আমি বললাম, এদের কথা তুমি বিশ্বাস করছো? সে জানালার বাইরে তাকিয়ে উত্তর দিল, বিশ্বাস করছি না, আবার উড়িয়েও দিচ্ছি না। মানুষের স্মৃতি খুব অদ্ভুত জিনিস। সত্য ঘটনার সঙ্গে কল্পনা এমনভাবে মিশে যায় যে কয়েক বছর পরে মানুষ নিজেই বুঝতে পারে না কোনটা দেখেছিল আর কোনটা শুনেছিল। কিন্তু এতগুলো গল্পের মধ্যে একটি বিষয় একই রয়েছে, কালো বেড়ালটি। এর অর্থ কেউ ইচ্ছে করেই এই কাহিনীটাকে বাঁচিয়ে রেখেছে। আমি বললাম, কেন? ব্যোমকেশ ধীরে ধীরে উত্তর দিল, কারণ যতদিন মানুষ বেড়ালকে ভয় পাবে ততদিন তারা বাড়ির ভেতরে ঢুকবে না, আর যতদিন কেউ বাড়ির ভিতরে ঢুকবে না ততদিন সেখানে লুকিয়ে থাকা কোনো সত্যও প্রকাশ পাবে না। রাতের খাবারের পরে আমরা নৃপেন্দ্রবাবুর বারান্দায় বসে কথা বলছিলাম। হঠাৎ গ্রামের এক বাচ্চা মেয়ে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, মাস্টার মশাই, আবার দেখেছি, আবার দেখেছি জমিদার বাড়ির পেছনের বাগানে কালো বিড়ালটা ছিল, কিন্তু সে একা ছিল না, তার সামনে একজন লোক দাঁড়িয়েছিল। আমি কাছে যেতেই লোকটা জঙ্গলের মধ্যে পালিয়ে গেল। ব্যোমকেশ সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। লোকটার মুখ দেখতে পেরেছ? সে এবার জোরে জোরে দুইবার মাথা নাড়ল। না, অন্ধকার ছিল, তবে একটা কথা মনে আছে, লোকটা হাঁটার সময় একটু খুঁড়িয়ে তাড়াতাড়ি করে যাচ্ছিল। আমি আর ব্যোমকেশ একসঙ্গে একে অপরের দিকে তাকালাম। করিডোরে ধুলোর ওপর পড়ে থাকা পদচিহ্নের কথা মুহূর্তের মধ্যেই মনে পড়ে গেল। ব্যোমকেশ আর একটিও কথা না বলে টেবিলের ওপর রাখা লণ্ঠনটি হাতে তুলে নিল। তারপর শান্ত অথচ দৃঢ় স্বরে বলল, অজিত, মনে হচ্ছে আমাদের জন্য অপেক্ষা করার সময় শেষ হয়েছে। আজ রাতেই আমরা আবার জমিদার বাড়িতে ফিরব। ঠিক সেই সময় দূরে কোথাও অন্ধকারের মধ্য থেকে একটা দীর্ঘ করুণ ডাক ভেসে এলো। সেটি ছিল একটি কৃষ্ণ মার্জারের ডাক। সেই রাতের কথা মনে পড়লেই আজও আমার শরীরের রক্ত যেন কয়েক মুহূর্তের জন্য শীতল হয়ে আসে। ব্যোমকেশকে আমি বহুবার বিপদের মুখে অবিচল থাকতে দেখেছি। কখনো খুনির পিছনে ধাওয়া করেছে, কখনো অস্ত্রধারী দুর্বৃত্তের সামনে নির্ভীকভাবে দাঁড়িয়েছে, কখনো আবার এমন লোকের সঙ্গে বুদ্ধির লড়াই করেছে যার একটি মাত্র পদক্ষেপ মৃত্যুও ডেকে আনতে পারত। কিন্তু শিবপুরের সেই রাতের মধ্যে অন্যরকম এক আবহ ছিল। সেখানে বিপদের চেয়ে বড় ছিল অদৃশ্যতার অনুভূতি। আমরা জানতাম কেউ একজন আমাদের উপর নজর রাখছে, অথচ আমরা তাকে দেখতে পাচ্ছি না। আমরা এটাও জানতাম জমিদার বাড়িতে রাতের অন্ধকারে যে মানুষটি আসা যাওয়া করে সে নিছকই কৌতূহলী নয়, 25 বছরের পুরনো হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো না কোনো সম্পর্ক থাকবেই। ব্যোমকেশ তাই আর এক মুহূর্ত নষ্ট করল না। নৃপেন্দ্রনাথ বাবুকে আশ্বস্ত করে বলল তিনি যেন বাড়ির বাইরে না বেরোন এবং গ্রামের কাউকেও আমাদের পরিকল্পনার কথা না জানাতে। তারপর নিজের ব্যাগ থেকে একটি শক্তিশালী টর্চ, একটি দূরবীন, পাতলা দড়ির গুচ্ছ এবং নোট বই বের করে যত্ন করে গুছিয়ে নিল। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, তুমি কি আজই লোকটাকে ধরার আশা করছো? ব্যোমকেশ ব্যাগের মুখ বন্ধ করতে করতে মৃদু হেসে বলল, ধরার চেষ্টা করব না অজিত। মানুষকে ধরতে গেলে সে পালিয়ে যায়, বরং এমন পরিস্থিতি তৈরি করতে হবে যাতে সে নিজেই আমাদের সামনে আসতে বাধ্য হয়। মনে রেখো, প্রকৃত অপরাধী যতদিন নিরাপদ বোধ করে ততদিন ভুল করে না, কিন্তু যখন সে বুঝতে পারে তার বহুদিনের লুকিয়ে রাখা সত্য প্রকাশ পেতে চলেছে তখনই তার বিচার বুদ্ধি দুর্বল হয়ে পড়ে।
আজ রাতেই আমরা তার সেই দুর্বল মুহূর্তটির অপেক্ষা করব। রাত প্রায় 10:30 নাগাদ আমরা আবার জমিদার বাড়ির দিকে রওনা দিলাম। আকাশে মেঘ নেই, কিন্তু চাঁদের আলো বারবার মেঘের আড়ালে ঢেকে যাচ্ছে। চারপাশে এমন এক নিস্তব্ধতা নেমে এসেছে যে শুকনো পাতার ওপর আমাদের পায়ের শব্দ অস্বাভাবিক স্পষ্ট শোনা যাচ্ছিল। বাড়ির কাছে পৌঁছে ব্যোমকেশ আমাকে থামার ইশারা করল। সে অনেকক্ষণ ধরে চারিদিক পর্যবেক্ষণ করল, তারপর নিচু গলায় বলল, আজ আমরা ভেতরে যাব না। যে লোকটি আসে সে যদি আমাদের উপস্থিতি টের পায় তাহলে আর আসবে না। আমরা বাইরে থেকেই নজর রাখবো। জমিদার বাড়ির পশ্চিম দিকে একটি বিশাল অশ্বত্থ গাছ ছিল। গাছটির শিকড় নেমে এসে প্রায় ছোটখাটো একটি আড়াল তৈরি করেছে। ব্যোমকেশ সেই জায়গাটি বেছে নিল। সেখান থেকে বাড়ির পিছনের ভাঙা জানালা, করিডোরের অংশ এবং গোপন সিঁড়ির মুখ সবই আংশিক দেখা যায়। আমরা নিঃশব্দে বসে রইলাম। সময় যেন সেদিন অস্বাভাবিক ধীরে চলছিল। ঘড়ির কাঁটা এগোচ্ছে, অথচ চারপাশের দৃশ্যের কোনো পরিবর্তন নেই। মাঝে মাঝে রাত চড়া পাখির ডাক ভেসে আসছে, দূরে শিয়ালের হুক্কা হওয়া শোনা যাচ্ছে। কিন্তু জমিদার বাড়ি যেন মৃত মানুষের মতো নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রয়েছে। প্রায় 1 ঘন্টা কেটে যাওয়ার পরে হঠাৎ ব্যোমকেশ আমার বাহুতে আলতো চাপ দিল। আমি তার দৃষ্টি অনুসরণ করে বাড়ির পিছন দিকে তাকালাম। প্রথমে কিছুই বুঝতে পারলাম না। তারপর দেখতে পেলাম অন্ধকারের মধ্যে একটি অস্পষ্ট ছায়া মূর্তি ধীরে ধীরে এগিয়ে আসছে। লোকটি অত্যন্ত সাবধানে চারিদিকে তাকিয়ে হাঁটছে। হাতে ছোট্ট একটি লণ্ঠন, যার আলো কাপড় দিয়ে প্রায় ঢেকে রাখা হয়েছে, ফলে দূর থেকে তাকে দেখা প্রায় অসম্ভব। কিন্তু তার হাঁটার ভঙ্গিটি চোখ এড়ালো না। ডান পায়ে সামান্য ভর বেশি পড়ছে। লোকটি বাড়ির পেছনের ভাঙা জানালার কাছে এসে কিছুক্ষণ দাঁড়ালো। তারপর চারিদিক ভালো করে দেখে নিঃশব্দে ভেতরে ঢুকে গেল। ব্যোমকেশ সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো না। আরো প্রায় 5 মিনিট অপেক্ষা করল। আমি অস্থির হয়ে পড়ছিলাম। মনে হচ্ছিল লোকটি যদি পালিয়ে যায়, কিন্তু ব্যোমকেশ যেন সময় গুনছিল। সে শুধু বলল, সময় হিসেব করছি। আমরা ভাঙা জানালা দিয়ে ভেতরে ঢুকে করিডোর পেরিয়ে গোপন সিঁড়ির কাছে পৌঁছলাম। নিচে ক্ষীণ আলোর আভা দেখা যাচ্ছে। সিঁড়ির ধাপে পা রাখতেই ব্যোমকেশ আমাকে থামিয়ে দিল। সে নিচু হয়ে মেঝে স্পর্শ করল, তারপর কানে কানে বলল, শুনতে পাচ্ছ? আমি মন দিয়ে শুনলাম। কারো মৃদু গুঞ্জনের মতো শব্দ ভেসে আসছে, যেন একজন মানুষ নিজের সঙ্গেই কথা বলছে। আমরা ধীরে ধীরে নিচে নামলাম। সিঁড়ির শেষ ধাপে পৌঁছে আমি পাথরের ঘরের ভেতর উঁকি দিলাম। লোকটি আমাদের দিকে পিঠ ফিরে দাঁড়িয়ে আছে। তার হাতে একটি ছোট কোদাল। সে মেঝের এক কোণে মাটি খুঁড়ছে। পাশে রাখা লণ্ঠনের আলোয় তার ছায়া দেওয়ালে লম্বা হয়ে পড়েছে। হঠাৎ সে খোঁড়া বন্ধ করে 2 হাতে একটি টিনের বাক্স টেনে বের করল। বাক্সটির গায়ে মরচে পড়েছে, কিন্তু তালাটি অক্ষত। লোকটি উত্তেজনায় কাঁপতে কাঁপতে বাক্সটি খুলতে গেল। ঠিক সেই মুহূর্তেই ব্যোমকেশ অত্যন্ত স্বাভাবিক গলায় বলল, বাক্সটা খুলে লাভ হবে না। যেটা খুঁজছেন সেটা তার মধ্যে নেই। লোকটি যেন বিদ্যুৎ সৃষ্ট মানুষের মতো ঘুরে দাঁড়ালো। আমাদের দেখে তার মুখের সমস্ত রং উধাও হয়ে গেল। প্রথম মুহূর্তে সে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর আচমকাই লণ্ঠনটি নিভিয়ে দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করল। কিন্তু ব্যোমকেশ যেন তার এই পদক্ষেপের অপেক্ষাতেই ছিল। ঘর অন্ধকারে ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গেই একটি দড়ি ছুঁড়ে দিল সে। দড়ির ফাঁস লোকটির পায়ে জড়িয়ে গেল। লোকটি সজোরে মাটিতে পড়ে গেল। আমি ঝাঁপিয়ে পড়ে তাকে চেপে ধরলাম। কিছুক্ষণ ধস্তাধস্তির পরে ব্যোমকেশ টর্চ জ্বালাতেই লোকটির মুখ স্পষ্ট দেখা গেল। বয়স 50-এর কাছাকাছি। মুখে অগোছালো দাড়ি, চোখে আতঙ্ক আর ক্রোধের মিশ্র অভিব্যক্তি।
নৃপেন্দ্রনাথ বাবু তাকে দেখে বিস্ময়ে চিৎকার করে উঠলেন। বিষ্ণুপদ! লোকটি আর কিছু বলল না, কেবল দাঁতে দাঁত চেপে আমাদের দিকে তাকিয়ে রইল। ব্যোমকেশ শান্তভাবে বলল, আপনি রায়চৌধুরীদের পুরনো গোমস্তা হরিপদর ছেলে, তাই তো? আপনার বাবা মৃত্যুর আগে এই বাক্সের কথা আপনাকে বলেছিলেন, তাই গত কয়েক বছর ধরে সুযোগ পেলেই আপনি এখানে এসে খুঁজছিলেন। লোকটি অবাক হয়ে গেল। তার মুখে স্পষ্ট বোঝা গেল ব্যোমকেশের কথাগুলো সত্য, কিন্তু ব্যোমকেশ আশ্চর্যজনকভাবে তাকে খুনি বলল না, বরং বাক্সটির ভেতর তাকিয়ে মৃদু স্বরে বলল, আপনি ভুল জিনিস খুঁজছিলেন, আর সেই ভুলের সুযোগ নিয়েই প্রকৃত অপরাধী এতদিন নিরাপদে ছিল। আমি বিস্ময়ে বললাম, তাহলে এই লোক খুনি নয়? ব্যোমকেশ মাথা নাড়ল। না, এ লোভী হতে পারে, গোপনে এখানে আসতে পারে, কিন্তু 25 বছর আগের হত্যাকারী নয়। তবে এ এমন কিছু জানে যা আমাদের তদন্তকে শেষ ধাপে পৌঁছে দেবে। ব্যোমকেশ তার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, আপনি যদি আজও সত্য গোপন করেন, তাহলে আপনার বাবার মতো আপনিও সারা জীবন ভয়ে কাটাবেন। কিন্তু যদি সত্যি কথা বলেন, তাহলে হয়তো 25 বছর ধরে যে নিরীহ প্রাণীটিকে মানুষ অভিশপ্ত বলে তাড়িয়ে দিয়েছে, তার উপর থেকে অপবাদ সরে যাবে। ঠিক সেই মুহূর্তে পাথরের ঘরের দরজার কাছে হালকা শব্দ হলো। আমরা সবাই একসঙ্গে তাকালাম। টর্চের আলোয় দেখলাম একটি কৃষ্ণবর্ণ বিড়াল নিঃশব্দে দাঁড়িয়ে আছে। সে আমাদের দিকে নয়, সোজা বিষ্ণুপদর দিকে তাকিয়ে আছে। আশ্চর্যের বিষয়, বিষ্ণুপদর মুখে যে আতঙ্ক আমি তখন দেখেছিলাম, তা কোনো মানুষের ভয়ে নয়। সে কাঁপা গলায় বলে উঠল, না না, আমি মারিনি, আমি শুধু সবটা দেখেছিলাম। ঘরের মধ্যে আবার নিস্তব্ধতা নেমে এলো। ব্যোমকেশ ধীরে ধীরে বলল, অবশেষে একজন নীরব সাক্ষী কথা বলতে শুরু করেছে। সেই মুহূর্তটির কথা আজও স্মরণ করলে মনে হয় যেন সময় হঠাৎ থমকে গিয়েছিল। পাথরের ঘরের বাতাস ভারী হয়ে উঠেছিল, অথচ সেখানে উপস্থিত 4 জন মানুষের মধ্যে একটিও শব্দ উচ্চারিত হচ্ছিল না। টর্চের আলোয় কৃষ্ণবর্ণ বিড়ালটি সোজা দরজার কাছে নিশ্চল হয়ে বসেছিল। সে আমাদের দিকে তাকাচ্ছিল না, তার দৃষ্টি ছিল স্থির বিষ্ণুপদর মুখের দিকে। এমন দৃষ্টি আমি কোনো প্রাণীর চোখে এর আগে দেখিনি। সেখানে রাগ ছিল না, হিংস্রতাও ছিল না, বরং ছিল দীর্ঘ প্রতীক্ষার অবসান। যেন সে জানে বহু বছরের নীরবতার পর সত্য অবশেষে মুখ খুলতে চলেছে। বিষ্ণুপদর সারা শরীর কাঁপছিল, তার কপালে ঘাম জমে উঠেছে, শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে এসেছে। তাকে ভয় দেখাচ্ছে ব্যোমকেশ নয়, আমরাও নই, তাকে ভয় দেখাচ্ছে তার নিজের বিবেক। মানুষ যতদিন অপরাধ লুকিয়ে রাখতে পারে, ততদিন সে সাহসী বলে মনে হয়, কিন্তু সেই গোপন সত্যের দরজা একবার খুলে গেলে সবচেয়ে দুর্ধর্ষ মানুষটিও নিজের ছায়াকেও ভয় পেতে শুরু করে। ব্যোমকেশ ধীরে ধীরে এগিয়ে এসে তার সামনে দাঁড়ালো। তার গলায় কোনো কঠোরতা ছিল না, বরং ছিল এমন এক শান্ত দৃঢ়তা যা অপরাধের আত্মরক্ষার সমস্ত পথ একে একে বন্ধ করে দেয়। সে বলল, আপনি হেমাঙ্গ রায়চৌধুরীকে হত্যা করেননি, কথা আমি অনেক আগেই বুঝেছি। কারণ খুনি কখনো 25 বছর পরে ফিরে এসে সেই জায়গায় মাটি খুঁড়ে প্রমাণ খোঁজে না। আপনি অন্য কিছু খুঁজছিলেন, কিন্তু আপনি এমন একজনকে দেখেছিলেন যাকে আপনি আজও ভুলতে পারেন। এবার সব খুলে বলুন। মনে রাখবেন, আপনার নীরবতা এতদিন একজন মৃত মানুষের ন্যায় বিচারকে আটকে রেখেছে। বিষ্ণুপদ অনেকক্ষণ মাথা নিচু করে বসে রইল, তারপর ভাঙা গলায় বলতে শুরু করলো, আমার বাবা ছিলেন রায়চৌধুরীদের গোমস্তা। হত্যার রাতের আগে তিনি আমাকে বলেছিলেন জমিদার বাড়িতে বড় অশান্তি চলছে। জমিদার বাবু কিছু গুরুত্বপূর্ণ দলিল লুকিয়ে রেখেছেন। সেই দলিল যদি ভুল মানুষের হাতে পড়ে, তবে সর্বনাশ হবে। সেদিন রাতে বাবা বাড়ি ফেরেননি।
আমি খোঁজ করতে এসে দূর থেকে দেখি ভান্ডার ঘরের সামনে আলো জ্বলছে। ভয়ে কাছে যায়নি, কিন্তু গাছের আড়াল থেকে স্পষ্ট দেখেছিলাম একজন মানুষ রক্তমাখা হাত ধুয়ে বেরিয়ে আসছে। তার হাতে ছিল একটি রূপোর লকেট আর কিছু কাগজ। সেই মানুষটি অমরেশ চৌধুরী। আমি তাকে চিনতাম, সেও আমাকে দেখে ফেলেছিল। পরদিন সকালে সে নিজেই আমাকে ডেকে বলেছিল যদি আমি মুখ খুলি তবে আমার বাবাকে চোর সাজিয়ে জেলে পাঠানো হবে। বাবা তখন জমিদার বাড়ির হিসাবের সমস্ত খাতা দেখাশোনা করতেন। মিথ্যা প্রমাণ তৈরি করা তার পক্ষে কঠিন ছিল না। আমি ভয় পেয়ে চুপ করে যাই। কিছুদিন পরে বাবা অসুস্থ হয়ে মারা যান। মৃত্যুর আগে তিনি শুধু বলেছিলেন যে সত্য একদিন বেরোবে। ভান্ডার ঘরের মাটির নিচে নয়, মানুষের লোভের মধ্যেই যেন তাকে খুঁজি। সেই কথার অর্থ আমি কখনো বুঝতে পারিনি। তাই এতদিন ধরে ভেবেছিলাম হয়তো মাটির নিচে কোনো দলিল বা সম্পদ লুকোনো আছে। বিষ্ণুপদর কথা শেষ হওয়ার আগেই ব্যোমকেশ যেন সমস্ত ছবিটাই মনের মধ্যে সাজিয়ে ফেলেছিল। সে ধীরে ধীরে ঘরের এক কোণে গিয়ে ভাঙা আলমারিটার সামনে দাঁড়ালো। তারপর মেঝের ওপর টর্চের আলো ফেলে বলল, অজিত, তুমি কি লক্ষ্য করেছো এই ঘরে সবাই মেঝের মাঝখানের দাগটার দিকেই তাকায়, অথচ আলমারিটার দিকে কেউ তাকায় না? কারণ মানুষের মনকে ইচ্ছে করেই রক্তের দাগের দিকে ব্যস্ত রাখা হয়েছে। প্রকৃত রহস্য অন্যত্র। সে আলমারির ভাঙা অংশে হাত ঢুকিয়ে জোরে জোরে টান দিতেই কাঠের একটা পাত খুলে এলো। তার পেছনে দেওয়ালের মধ্যে লুকিয়েছিল একটি সরু গোপন খোপ। খোপের ভেতর সাদা কাপড়ে মোড়া একটি চামড়ার নথির থলি। ব্যোমকেশ অত্যন্ত সাবধানে সেটি বের করলো। কাপড় খুলতেই দেখা গেল পুরনো দলিল, কয়েকটি চিঠি এবং একটি ছোট্ট সাদা কালো আলোকচিত্র। ছবিতে হেমাঙ্গ রায়চৌধুরী, তাঁর কন্যা মৃণালিনী এবং এক কিশোর পাশাপাশি দাঁড়িয়ে। ব্যোমকেশ ছবিটি হাতে নিয়ে দীর্ঘক্ষণ দেখল, তারপর বলল, এই ছবিটাই ছিল লকেটের ভেতরে। কোনি লকেট থেকে ছবি বের করে নিলেও দ্বিতীয় কপিটি এখানে রেখে যাওয়ার কথা জানত। আর এই চিঠিগুলোই প্রমাণ করবে হেমাঙ্গবাবু মৃত্যুর আগেই সমস্ত সম্পত্তি তার মেয়ের নামে আইনসম্মতভাবে হস্তান্তর করেছিলেন। অমরেশের হাতে কিছুই যাওয়ার কথা ছিল না, তাই সম্পত্তি দখলের একমাত্র উপায় ছিল হেমাঙ্গবাবুকে সরিয়ে দেওয়া, মৃণালিনীকে নিখোঁজ করা এবং সমস্ত দলিল ধ্বংস করা। আমি বিস্ময়ে প্রশ্ন করলাম, কিন্তু মৃণালিনী, তাঁর কি হয়েছিল? ব্যোমকেশ নীরবে একটি চিঠি আমার হাতে দিল। কাঁপা হাতে লেখা কয়েকটি লাইন। হেমাঙ্গবাবু মৃত্যুর 2 দিন আগে কলকাতার এক আইনজীবীকে লিখেছেন, মৃণালিনীকে গোপনে কৃষ্ণনগরে তাঁর মাসির বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে, কারণ তিনি আশঙ্কা করছেন অমরেশ তাঁর ক্ষতি করতে পারে। ব্যোমকেশ বলল, মৃণালিনী নিখোঁজ হননি, তাকে নিরাপদে পাঠানো হয়েছিল। কিন্তু হেমাঙ্গবাবু খুন হওয়ার পরে অমরেশ ইচ্ছে করেই নিখোঁজের গুজব ছড়িয়ে দেয়। গ্রামে কেউ সত্য জানত না। এরপর জাল নথি তৈরি করে সে সম্পত্তি দখল করে। আর মানুষের দৃষ্টি জমিদার বাড়ি থেকে সরিয়ে রাখতে শুরু হয় কালো বেড়ালের গল্প। কুসংস্কারের চেয়ে শক্তিশালী প্রহরী আর হয় না। মানুষ ভূতের ভয়ে যে জায়গায় যায় না, সেখানে সত্যও বহু বছর নিরাপদে লুকিয়ে থাকে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। আমরা জমিদার বাড়ি থেকে বেরিয়ে আসতেই গ্রামের মানুষ ধীরে ধীরে জড়ো হতে লাগলো। নৃপেন্দ্রনাথ বাবু সব শুনে নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন। তাঁর চোখ দিয়ে নীরবে জল গড়িয়ে পড়ছিল। তিনি বললেন, আমরা এতদিন একটা নিরীহ প্রাণীকে অভিশপ্ত ভেবে এসেছি। ছি 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 ছি। ব্যোমকেশ কৃষ্ণবর্ণ বিড়ালটির দিকে তাকালো। আশ্চর্যের বিষয়, সে তখনও অল্প দূরে বসে আমাদের দেখছে। ব্যোমকেশ মৃদু স্বরে বলল,
মানুষ নিজের অপরাধ ঢাকতে অনেক সময় এমন একজনকে দোষী বানায় যে নিজের পক্ষে কথা বলতে পারে না। কখনো সে একজন নিরপরাধ মানুষ, কখনো একটি প্রাণী। এই বেড়ালটিও তেমনই এক নীরব শিকার। হত্যার রাতে সে হয়তো ঘটনাস্থলে উপস্থিত ছিল, তারপর তাকে ঘিরে গল্প তৈরি হয়েছে, কুসংস্কার তৈরি হয়েছে, আর সেই কুসংস্কারের আড়ালে প্রকৃত অপরাধী সমাজে সম্মানিত মানুষের মুখোশ পরে বেঁচে থেকেছে। আমি বিড়ালটির দিকে তাকিয়ে রইলাম। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, একবার ভাঙা জমিদার বাড়ির দিকে আর একবার আমাদের দিকে তাকিয়ে নিঃশব্দে জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল। কোনো নাটকীয়তা নয়, কোনো অলৌকিক ঘটনাও নয়, শুধু একটি প্রাণীর নীরব প্রস্থান, যেন তার কাজ শেষ হয়েছে। কলকাতায় ফিরে আসার পরে ব্যোমকেশ প্রয়োজনীয় দলিলপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেয়। বহু বছর আগের মামলাটি নতুন করে খোলা হয়। অমরেশ রায়চৌধুরী তখন আর জীবিত ছিলেন না, কিন্তু তাঁর প্রতারণা, জালিয়াতি এবং হত্যার সত্য সরকারি নথিতে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পরে রায়চৌধুরী পরিবারের প্রকৃত উত্তরাধিকারীদের সন্ধানও পাওয়া যায়। নৃপেন্দ্রনাথ বাবু শেষ জীবনে অন্তত এই সান্ত্বনা পেয়েছিলেন যে তাঁর দীর্ঘ নীরবতার অবসান ঘটেছে। বিষ্ণুপদও নিজের সাক্ষ্য দিয়ে বহু বছরের অপরাধবোধ থেকে মুক্তি পেল। কিন্তু আমার মনে সবচেয়ে গভীর ছাপ রেখে গেল অন্য একটি দৃশ্য। অন্ধকার ঘরের দরজায় নিশ্চুপ বসে থাকা সেই কালো মার্জার। আজও গভীর রাতে কোথাও কালো বিড়ালের ডাক শুনলে আমার মনে আর অমঙ্গলের কথা আসে না, বরং মনে হয় পৃথিবীতে এমন কিছু সত্য আছে যাদের ভাষা মানুষের নয়। কখনো তারা একটি বিবর্ণ আলোকচিত্রে লুকিয়ে থাকে, কখনো একটি পুরনো চিঠিতে, কখনো বা একটি ভাঙা লকেটের ভেতরে, আর কখনো কখনো একটি নীরব কৃষ্ণ মার্জারের জল জলে দুটি চোখে। সেই রাতের স্বপ্নের কথা মনে পড়লে আজও আমি স্পষ্ট শুনতে পাই, আমাকে নয়, সত্যকে বিশ্বাস করুন। সেই বাক্যের মধ্যেই যেন এই রহস্যের প্রকৃত সমাধান লুকিয়েছিল। ব্যোমকেশের কাছে এটি ছিল আরেকটি হত্যাকাণ্ডের তদন্ত, কিন্তু আমার কাছে এটি ছিল মানুষের কুসংস্কার, অপরাধবোধ এবং নীরব সত্যের এক অনন্য শিক্ষা। বহু বছর পরে এই ঘটনাগুলি লিখতে বসে আজও মনে হয়, সেই কৃষ্ণবর্ণ বিড়ালটি যদি সেদিন আমার স্বপ্নে না আসতো, তবে হয়তো একটি হত্যাকাণ্ডের বিচার কখনো সম্পূর্ণ হতো না, আর একটি নিরপরাধ প্রাণী চিরকাল মানুষের ভয়ের প্রতীক হয়ে রয়ে যেত। এবং আরেকটি ব্যাপার হলো যে ওই জমিদার বাড়ির অমন নিখুঁত ম্যাপ কি করে এঁকেছিলাম আজও বুঝে উঠতে পারিনি। আজকের দিনেও চোখ বন্ধ করলে সেই বাড়ির সম্পূর্ণ ম্যাপ আমার চোখের সামনে ভেসে ওঠে। যদি এই রহস্যের সমাধান কারো কাছে থাকে তবে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আমি মেনে নেব যে ব্যোমকেশের থেকেও বুদ্ধিমান কেউ এই পৃথিবীতে আছে। তাহলে কেমন লাগলো আজকের এই গল্প? লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের আবার ফিরে আসতে বললে তবেই কিন্তু আবারও এমন একটি রোমাঞ্চকর কাহিনী নিয়ে ফিরে আসতে পারবো। আপনাদের ভালোবাসাই তো আমাদের সম্পদ। গল্পটি পছন্দ হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন, এই কথা কিন্তু আমরা বিশ্বাস করি। সঙ্গে থাকবেন। ফিরে আসছি সামনের সপ্তাহে।